ইন্টারপোলের হুলিয়া নিয়ে লন্ডন থেকে উড়াল, দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্ত সাবেক আইজিপি বেনজির, পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার। ইন্টারপোলে আবেদন করেছিলাম দুইটা মামলার প্রেক্ষিতে, মামলা দুটি, একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। দ্রুতই দেশে ফেরানো হবে বেনজিরকে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খুলনায় মসজিদে ঢুকে দুই ব্যবসায়ীকে গুলি, গুরুতর একজনকে আনা হলো ঢাকায়। চট্টগ্রামে মা মেয়েকে কুপিয়ে হত্যা, রক্তাক্ত 5 বছরের শিশু, অভিযুক্ত প্রতিবেশী পলাতক। পুশব্যাক ঘিরে সীমান্তে উত্তেজনা, কুড়িগ্রাম চুয়াডাঙ্গায় 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। কুষ্টিয়ায় শূন্যরেখায় অনিশ্চিত অপেক্ষা 12 জনের। তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংকে 2,500 কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক। গভর্নরের সঙ্গে বৈঠক, কাল থেকে নিরবিচ্ছিন্ন লেনদেনের ঘোষণা কর্তৃপক্ষের। খেলনা থেকে রক্তে মিশছে সীসা, 3 কোটি শিশুর দেহে মাত্রাতিরিক্ত উপস্থিতি, স্বাস্থ্য ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারীও। গবেষণার তথ্য আমলে নিয়ে ব্যবস্থার পরামর্শ। এবং বিশ্বকাপে আলাদা ম্যাচে মাঠে নামছে জায়ান্ট জার্মানি ও নেদারল্যান্ডস। প্রতিপক্ষ কুরাসাও ও জাপান। মেসির পর ইনজুরি কাটিয়ে অনুশীলনে এমি, আর্জেন্টিনা দলে স্বস্তি। সিঙ্গাপুর বা থাইল্যান্ড যেতে লন্ডন থেকে উড়াল, দুবাইয়ে ট্রানজিটের সময় বাধে বিপত্তি। বিমানবন্দরের এআই ক্যামেরায় শনাক্ত হন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। পাসপোর্ট জালিয়াতি আর অবৈধ সম্পদ অর্জনের মামলায় জারি করা ইন্টারপোলের তথ্যে তাকে গ্রেফতার করে দুবাই পুলিশ। এ সময় তার কাছে ছিল একাধিক দেশের পাসপোর্ট আর আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট। সংযুক্ত আরব আমিরাত থেকে জানবো শিবলি আল সাদিকের রিপোর্টে। দুদকের মামলায় ইন্টারপোলের ওয়েবসাইটে অনেকদিন ধরে মোস্ট ওয়ান্টেড আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ। তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চেয়েছিল বাংলাদেশ। দেশের সীমাহীন দুর্নীতির প্রতীক হয়ে ওঠা বেনজির আহমেদ দুবাইয়ে আছেন এমন আলোচনা দীর্ঘদিন ধরেই মানুষের মুখে মুখে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের বিভিন্ন মামলায় তাকে দেখানো হয়েছে ফেরারি। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছিল, কিন্তু বারবার তার অবস্থান বদল নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা জানান, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ে ট্রানজিট শেষে গন্তব্য পৌঁছানোর। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ক্যামেরায় ধরা পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেই হয়ে যায় তার যাত্রার শেষ গন্তব্য। বিমানবন্দরের অত্যাধুনিক এআই ভিত্তিক ফেস রিকগনিশন প্রযুক্তিতে শনাক্ত হওয়ার পর ইন্টারপোলের তথ্য ভান্ডার মিলিয়ে তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। পুলিশ সদর দপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। দুবাই পুলিশের বরাতে জানা যায়, বেনজির লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। নির্ধারিত ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামার পর অন্য যাত্রীর মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন তিনি। ইন্টারপোলের সেই নোটিশের সূত্র ধরে দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্ত হওয়ার পর দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। 12 জুন দুবাইয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। জানা গেছে, গ্রেপ্তারের সময় তার কাছে একাধিক দেশের পাসপোর্ট ও আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট ছিল। আওয়ামী লীগ সরকারের সময় থেকে সীমাহীন দুর্নীতির প্রতীক হয়ে ওঠা সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে আছেন এমন আলোচনা মানুষের মুখে মুখে। বেনজির আহমেদ গ্রেপ্তারের খবরে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক প্রকার স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দুবাইতে এসে সে গ্রেপ্তার হয়েছেন, এই বিষয়টি নিয়ে এখানকার প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এই ধরনের অপরাধীরা গ্রেপ্তার হলে আগামীতে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দুর্নীতি কমে আসবে বলে তারা অভিমত প্রকাশ করেছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাহিন আলম। যাচ্ছি তার কাছে। শাহিন, আমরা রিপোর্টে দেখছিলাম, তারপর আপনার কাছে শুনতে চাই কিভাবে আসলে তাকে গ্রেফতার করা হলো বা এর প্রক্রিয়া সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। আসলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় সাবেক এই আইজিপি বেনজির আহমেদ তিনি অঢেল সম্পত্তির মালিক হন এবং ক্ষমতাকে কুক্ষিগত করে আসলে তিনি এই সম্পত্তির মালিকানা বনে যান এবং তিনি অনেক দিন ধরে কিন্তু আত্মগোপনে ছিলেন এবং দেশের বাহিরে নানা গুঞ্জন ছিল তিনি কোন কোন দেশে অবস্থান করছিলেন এবং পরবর্তীতে দেখা যায় তিনি লন্ডনে অবস্থান করছিলেন। লন্ডন থেকে তিনি দুবাই ট্রানজিট নিয়ে এশিয়ার কোনো একটি দেশে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। যখন ট্রানজিট নেওয়ার জন্য তিনি আসলে দুবাই অবস্থান করেন, সেখানে এসে তিনি বিপত্তিতে পড়েন। এআই ক্যামেরার মাধ্যমে আসলে তিনি সেখানে ডিটেক্ট হন। যেহেতু ইন্টারপোলে তার একটি রেড অ্যালার্ট ছিল, সেজন্য তিনি সেখানে এসে আসলে এই বিপত্তিতে পড়েন আর কি। সেক্ষেত্রে এই যে তিনি হলেন, তারপরে হচ্ছে আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু বক্তব্য দিয়েছেন এবং তার দেশে আসার প্রক্রিয়াটা আসলে কেমন হবে? তার দেশে আসার প্রক্রিয়াটি সালাউদ্দিন আহমেদ দুবাইয়ের সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দুবাইয়ের সরকারের সঙ্গে তিনি যোগাযোগ করে দুবাই সরকার যেটি বলেছে তাকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশই তাকে গ্রেফতার করেছে এবং এই পুলিশ এবং দুই সরকারের মধ্যে সমন্বয় করে তাকে দেশে দ্রুত ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি যেভাবে গ্রেফতার হয়েছেন, অঢেল সম্পত্তির মালিক হয়েছেন, এই সংক্রান্ত আরও একটি প্রতিবেদন আছে, আমরা সেটি একটু দেখে নেব। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় 2024 সালের 18 এপ্রিল। সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল অবৈধ সম্পদ। অনুসন্ধান চলাকালেই 2024 সালের 4 মে সপরিবারে দেশ ছাড়েন বেনজির। অনুসন্ধানে এখন পর্যন্ত বেনজির আহমেদ ও তার পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব খুঁজে পায় দুদক। পরে সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন। বেনজির ও তার পরিবারের বিভিন্ন জায়গায় আরও সম্পদের তথ্য বেরিয়ে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানে। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় 600 বিঘা জমি ক্রয় ও দখল হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট, গাজীপুরে 150 বিঘার বেশি জমিতে ভাওয়াল রিসোর্ট ও স্পা ছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জে 24 কাঠা জমিতে ডুপ্লেক্স বাংলো তৈরি করেন সাবেক আইজিপি। এসব সম্পদ এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন। প্রভাবশালী এই আইজিপি নানা কারণে ছিলেন বিতর্কিত। ক্ষমতার অপপ্রয়োগ করে টানা 10 বছর বেআইনিভাবে ঢাকা বোট ক্লাবের সভাপতি পদ ধরে রেখেছিলেন। ওই সময়ে ক্লাবটির প্রায় 32 কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ডিগ্রি নেন বেনজির। অবশেষে বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতারের তথ্য জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার অধিবেশনে তিনি জানান তাকে গ্রেফতারে 2025 সালের 11 এপ্রিল ইন্টারপোলে আবেদন করে পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। রেড নোটিশ জারির পর সাবেক এই আইজিপিকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। তাকে দ্রুতই দেশে ফেরানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে।
2024 সালের অক্টোবরে বেনজিরের বিরুদ্ধে করা দুদকের মামলায় বলা হয় পরিচয় গোপন করে সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও তিনি নীল বা লাল পাসপোর্ট গ্রহণ করেননি, বরং ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। পাসপোর্ট জালিয়াতির মামলায় দুবাইয়ে তাকে গ্রেফতার করা হলেও দেশে ফেরানোর পর অবৈধ সম্পদ অর্জন সহ অন্যান্য মামলার মুখোমুখি করা হবে। ইন্টারপোলে আবেদন করেছিলাম 2টা মামলার প্রেক্ষিতে। মামলা দুটি, একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি, সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। বেনজির আহমেদকে গ্রেফতারের বিষয়টি গত 12 তারিখ একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে দুবাই পুলিশ। বেনজির আহমেদ 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। শাহিন, আমরা রিপোর্টে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুদকের বক্তব্য শুনলাম, সেক্ষেত্রে তাকে কিভাবে আনা হবে সেটি নিয়ে আপনি একটু আগে বললেন। তার সম্পত্তি এবং যেসব নিয়ে তার অভিযোগ, এসব নিয়ে যদি একটু আলোচনায় আসেন। আসলে আপনি একটি দেখেন, একটা মানুষ একটি ক্ষমতার শীর্ষ একটা পর্যায়ে তিনি ছিলেন, সেই ক্ষমতাকে কতভাবে তিনি ব্যবহার করলে তার এই পরিমাণ সম্পত্তি তার হয়, এবং রিসোর্ট থেকে শুরু করে বাংলো বাড়ি, পার্ক, ইকো পার্ক থেকে শুরু করে নানান জায়গায় নামে বেনামে তিনি এই সম্পত্তির পাহাড় তিনি গড়ে তুলেছেন, এবং তার পিছনে এই ক্ষমতাটি রয়েছে। তিনি 2020 থেকে 2022 পর্যন্ত পুলিশের সর্বোচ্চ কর্তা ব্যক্তি ছিলেন। তার আগেও কিন্তু টানা 4 বছর তিনি র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ সময় তিনি এই যে দায়িত্ব পালন করেছেন, তখন আসলে তিনি এই সম্পত্তিগুলো গড়ে তুলেছেন। এবং আমরা এই যদি তার সম্পত্তির পরিমাণ দেখি, যে দেশের বিভিন্ন জায়গায় 621 বিঘা জমির তিনি মালিক হয়েছেন। আমরা একটু আগে বলছিলাম গোপালগঞ্জের তার নিজ এলাকা, সেখানে তার জন্মভূমি। গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় তিনি তার বাড়ি, সেখানে তিনি ইকো রিসোর্ট গড়ে তুলেছেন। সেই রিসোর্ট অনেক বড় জায়গা নিয়ে সেখানে গড়ে তুলেছেন। পাশাপাশি গাজীপুরে স্পা সেন্টার, নারায়ণগঞ্জে ডুপ্লেক্স বাড়ি সহ এমন আরও নামে বেনামে তিনি এসব সম্পত্তি তিনি গড়ে তুলেছেন। এবং পাশাপাশি যদি বলি, বেনজির আহমেদ সবচেয়ে বড় যে অপরাধটি তিনি করেছেন সেটি হচ্ছে তিনি আসলে পাসপোর্ট তিনি জালিয়াতি করেছেন। তিনি একজন সরকারি কর্মকর্তা, তার নীল অথবা লাল পাসপোর্ট যেখানে থাকার কথা ছিল সেটি কিন্তু তিনি না রেখে তিনি ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করে দেশ বিদেশে ভ্রমণ করতেন, এবং তার পাশাপাশি এসব লোকজনদেরকে ব্যবহার করে সম্পদের এসব অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। পাশাপাশি দেখি যে তিনি 19টা কোম্পানির শেয়ার তার ছিল। গুলশানের মতো একটি অভিজাত এলাকায় তিনি তার 4টি ফ্ল্যাট ছিল। পাশাপাশি 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র, বিভিন্ন ব্যাংকে তার অনেক কোটি কোটি টাকা তিনি সেখানে জমা রেখেছিলেন। পরবর্তীতে দুদক সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন এই নিউজগুলো আসছিল, তখন দুদক আসলে তার পেছনে লাগে, এবং দুদকের মামলার পরবর্তী মামলা পরে আসলে এই তথ্যগুলো সামনে উঠে আসে। শাহিন, অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। বেনজির আহমেদকে দুবাইয়ে আটক এবং এ বিষয়ে সামনে তাকে কিভাবে দেশে আনা হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুদকের বক্তব্য নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিন আলম। স্বস্তির সুবাতাস আর্জেন্টিনা শিবিরে। শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল মেসির পর ইনজুরি সংখ্যা উড়িয়ে অনুশীলনে যোগ দিয়েছেন এমি মার্টিনেজ। তবে এখনও 3টি পজিশন নিয়ে দ্বিধায় ভুগছে কোচ লিওনেল স্কালোনি। 17 জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আর্জেন্টিনার একাদশ নিয়ে দুশ্চিন্তা কমেছে কোচ লিওনেল স্কালোনির। পুরোপুরি ফিট মেসি, মার্টিনেজ খেলবেন প্রথম ম্যাচ থেকেই। অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বাকিরাও। স্কালোনির মাস্টার মাইন্ড পরিকল্পনা আর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার ক্ষুধা। আলবি সেলেস্তেদের ম্যাচ ঘিরেও তাই দর্শকদের বাড়তি প্রত্যাশা।
রেফারি প্যানেলেও থাকছে আর্জেন্টিনার লাকি চার্ম, যার বাঁশির ফুৎকারে ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছিল। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আলবি সেলেস্তেরা। কাতার বিশ্বকাপে ফ্রান্স আর্জেন্টিনার ম্যাচে সেই রেফারি সাইমন মার্চিনিয়ার কাঁধেই পড়েছে মেসিদের প্রথম ম্যাচ পরিচালনার দায়িত্ব। তবে আছে মুদ্রার ওপিঠও। একই রেফারির বাঁশিতে পাওয়া পেনাল্টি মিস করেছিলেন মেসি। 2018 বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে 1-1 ড্র করে আর্জেন্টিনা। তবে একাদশ সাজাতে আরও কিছু হিসেব নিকেশ করতে হচ্ছে লিওনেল স্কালোনিকে। ইনজুরির কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের রক্ষণভাগের অভিজ্ঞ খেলোয়াড় নিকোলাস তাগলিয়াফিকো। হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে প্রথমার্ধের পর মাঠ ছাড়তে হয়েছিল তাকে। পরে তার পেশি ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। এদিকে সেন্ট্রাল ফরওয়ার্ডে লাউতারো মার্টিনেজ ও জুলিয়ন আলভারেজের মধ্যে যে কোনো একজনকে নামানো হবে। মূল ম্যাচে নামার আগে আরও 4টি প্র্যাকটিস সেশন করবে দল। সেখানে ক্রিস্টিয়ানো রোমেরো ভালো করলে একাদশে অগ্রাধিকার দেয়া হবে তাকে। মিডফিল্ডে বরাবরের মতোই কোচের ভরসা রদ্রিগো ডি পল, অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস ও থিয়াগো আলমাদা। ফুটবলের এই মহাযজ্ঞে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে 17 জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের ঘটনায় তরুণীর বিয়ের চাপ এড়াতে অপহরণ নাটক সাজিয়ে নিজেই আত্মগোপনে যান শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া। পরে নিখোঁজের অভিযোগ তুলে সরকারকে দায় দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে পুলিশ জিসানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না, এমন অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় উপনেতা। শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান নিখোঁজের ঘটনায় নানা নাটকীয়তা শেষে সামনে আসে প্রকৃত ঘটনা। পুলিশ জানায়, এক তরুণীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের ঘটনার পর বিয়ের চাপ এড়াতে অপহরণ নাটক সাজিয়েছিলেন তিনি। আপনাকে ধন্যবাদ। রোববার সংসদে সরকারি ও বিরোধী দলের আলোচনায় উঠে আসে জিসানের প্রসঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিবির নেতা নিখোঁজের ঘটনায় সরকারকে দায় দেওয়ার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে উঠে এসেছে তার অপহরণের নাটক। বিয়ে না করার টাল বাহানায় জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। এই বিষয়ে অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। এরপরই সংসদ বিরোধী দলীয় উপনেতা বলেন, জিসানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিসানের খোঁজ জানতে চান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একই সঙ্গে জিসানকে কেন্দ্র করে নতুন কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন বিরোধী দলীয় উপনেতা। একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে প্রেস করেছে। জিসান এখন কোথায় আছে? 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে, এখানে কুমিল্লার পুলিশ জিসানের সাথে কারো কথা বলতে সাংবাদিকদেরকে দেখা করতে দিচ্ছে না, এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কেন? এখন কি কোনো প্লট তৈরি হচ্ছে? 11 জুন রাতে কুমিল্লার দাউদকান্দি বাজার এলাকা থেকে জিসান নিখোঁজ হয়েছেন বলে থানায় জিডি করা হয়। পরে জেলা পুলিশের একাধিক টিম অনুসন্ধান শুরু করে। স্থানীয় লোকজনের সহায়তায় লাকসাম এলাকা থেকে জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দলের নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে বিএনপির এক এমপির মন্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ। এ নিয়ে হট্টগোলের পর কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরীর বক্তব্যের একাংশ কার্যবিবরণী থেকে বাদ দেন ডেপুটি স্পিকার। বাজেট আলোচনায় অংশ নিয়ে এক পর্যায়ে জামাত ইসলামের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা বলেন মনিরুল হক। এ সময় গল্পের ছলে পোশাক নিয়ে মন্তব্য করেন তিনি। সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ প্রতিবাদ জানাতে শুরু করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তখন মনিরুল বলেন, তার কথায় কেউ ছোট হয়ে থাকলে জন্য ক্ষমা প্রার্থী তিনি। পরিস্থিতি শান্ত করতে দফায় দফায় চেষ্টা করেন ডেপুটি স্পিকার। পরে মনিরুলের বক্তব্যের একাংশ এক্সপান্স করেন তিনি। আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, 2 জনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা।
কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে কে? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না তো। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। ঠিক না মাননীয় সদস্য, আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। পার্সোনাল ফ্রিডম নিয়ে কেউ কথা ভবিষ্যতে বলবেন না। রাতের সময়ে আরও থাকছে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সই আজ, দাবি ট্রাম্পের। দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলছে তেহরান। চুক্তির বিরুদ্ধে ইরানিদের বিক্ষোভ, নেতানিয়াহুকে ব্যর্থ আখ্যা লাপিদের। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। খুলনায় এবার মসজিদের ভেতরে ঢুকে 2 মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এই হামলা বলে ধারণা পুলিশের। একের পর এক এমন ঘটনায় আতঙ্কিত নগরবাসী। শান্ত খুলনা শহরে এখন প্রতিদিনই বাড়ছে খুন আতঙ্ক। অপরাধীদের থেকে নিরাপদ নয় মসজিদের ভেতরও। রোববার ভোরে খুলনা মহানগরীর দৌলতপুর থানার বিএল কলেজ সড়কের ওজোপাড়িকো বিদ্যুৎ জামে মসজিদে ঘটে নৃশংস ঘটনা। স্থানীয়রা জানান, রোববার ফজরের নামাজ আদায় শেষে মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করছিলেন খালিশপুরের উত্তর কাশীপুর এলাকার লোকমান হাকিম ও আলম শেখ। এ সময় দুর্বৃত্তরা মসজিদে ঢুকে লোকমানকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন সঙ্গে থাকা আলমও। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। ওনার একটা গুলি লাগছে হচ্ছে এখানে, আর একটা গুলি দেখলাম হচ্ছে এই যে পেটের এখানে একবারে স্পষ্ট দেখা যাচ্ছে ভিতরে ঢুকে গেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এটা এলাকাবাসী তার সবার একটাই দাবি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। কারা করেছে এ বিষয়ে আমরা মোটামুটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমাদের আভিযানিক দল বাইরে আছে, আমরা অচিরেই আশা করি ক্রিমিনালকে গ্রেপ্তার করতে পারবো। সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরী ও আশেপাশের এলাকায় খুন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। খুলনা একের পর এক এই যে খুন হচ্ছে, এগুলো আসলে বলে কোনো লাভ নাই। ঠিক আছে, কি বলবো, একের পর এক কোনো বিচারও নাই। এর আগে গত শুক্রবার খুলনার লবণচড়া এলাকায় এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে চট্টগ্রামে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। সময় 5 বছরের ছেলে গুরুতর জখম হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। অন্যদিকে পাওনা টাকা চাওয়ায় মুন্সিগঞ্জে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে করা হয়েছে হত্যা। আহত শিশুপুত্রকে কোলে নিয়ে নির্বাক বাবা, একই সঙ্গে হারালেন স্ত্রী কন্যাকে। মর্মান্তিক কাণ্ডে জড়িত থাকার সন্দেহের তীর প্রতিবেশীর দিকে। স্বজনদের দাবি, চট্টগ্রামের আনোয়ারার বড়ুয়াপাড়া এলাকার তেজপ্রিয় বড়ুয়ার সঙ্গে এনি বড়ুয়ার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে অ্যানি ও তার মেয়ে প্রিয়ন্তীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে তেজপ্রিয়র বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয় 5 বছরের ছেলে পিয়াস। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রতিবেশী। তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। জিজ্ঞেস করে, তোমাকে কে মারছে? ও তেজবড়ু, বেশান্ত বড়ুয়া ছেলে তেজবড়ুয়া মারছে। খুনিকে 24 ঘন্টার মধ্যে এনে গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। আমরা আইডেন্টিফাই করেছি তাকে এবং তাকে ধরার জন্য সকল রকমের আমাদের চেষ্টা চলছে। অন্যদিকে ধারের টাকা ফেরত চাওয়ায় কাল হলো মুন্সিগঞ্জের আরিফ ব্যাপারী। 46,000 টাকার জন্য খুন হলেন তিনি। রোববার সকালে পূর্ব শিলমান্দি জসিমনগর এলাকায় বাড়ির পাশের পরিত্যক্ত জমি থেকে আরিফের লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, সম্প্রতি শহরের মুন্সিরহাট বাজারের নূর মোহাম্মদ নামে এক কসাইকে 46,000 টাকা ধার দেন 2 ভাই আকাশ ও আরিফ ব্যাপারী। টাকা ফেরত চাওয়া নিয়ে শনিবার সকালে মারামারির ঘটনাও ঘটে। এমনকি নূর মোহাম্মদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় লিখিত অভিযোগও দেন আকাশ। এরই জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পরিবারের। 49,000 টাকার মতন পাম। পরে থানায় একটা অভিযোগ করছি। প্রাথমিকভাবে ধারণা করছি যে ছুরিকাঘাতের ফলে যে রক্তক্ষরণ হয়েছে, এই রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত নূর। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা দিয়ে 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এদিকে কুষ্টিয়ায় সীমান্ত শূন্য রেখায় 3 দিন ধরে অবস্থান করছেন 12 জন। পতাকা বৈঠকের পরও মেলেনি সমাধান।
রোববার ভোরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ 6 জনকে পুশিনের চেষ্টা চালালে লাঠিসোঁটা নিয়ে ধাও করে স্থানীয়রা। বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানে ভেস্তে যায় বিএসএফের চেষ্টা। বিজিবি জানায়, প্রতিরোধের মুখে গয়টাপাড়া সীমান্তের শূন্য রেখায় রাখা হয়েছে পুশিনের জন্য জড়ো করা লোকজনকে। এছাড়া বন্ধুরচর সীমান্ত দিয়ে 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করে বিজিবি। বিজিবির বাধার মুখে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 11 জনকে পুশিনের চেষ্টা করেও পারেনি বিএসএফ। পরে তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে 3 দিন ধরে শূন্য রেখায় নারী শিশু সহ 12 জন। পতাকা বৈঠকে পুশ ইনের বিষয়ে অস্বীকার করেছে বিএসএফ। নওগাঁ সীমান্তে পুশিং ঠেকাতে শূন্য রেখার কাছে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বাংলাদেশি বলে ভারতীয় লোককে পুশিং করার চেষ্টা করতেছে। আমরা বিজিবির সাথে সর্বদাই আমরা রাতে দিনে এবং সবসময় আমরা থাকতেছি। চাঁপাইনবাবগঞ্জে 9 দিনে 2 দফায় বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা। নদী ও বিলের নৌকা এবং ড্রোন ক্যামেরা দিয়ে টহল ও নজরদারি করছে বিজিবি। রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা দিয়ে চলছে নজরদারি। এছাড়া পুশিং ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। তানজিল হাসনাত, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংকে ২৫০০ কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই সহায়তার পর কাল থেকে গ্রাহকরা নিরবিচ্ছিন্নভাবে টাকা তুলতে পারবেন বলে আশ্বস্ত করেছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। 40 কোটি টাকা লোন দেওয়া হয়েছে, যার কোনো সদুত্তর নাই। এগুলো তদন্ত হবে মাননীয় স্পিকার। বেশ কিছুদিন ধরে এই আলোচনায় ইসলামী ব্যাংক নতুন চেয়ারম্যান অপসারণের দাবি গড়ায় রাজপথে। সংসদে বাকযুদ্ধে জড়ান ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা। এ পরিস্থিতিতে ব্যাংকটি থেকে চলছে টাকা তোলার হিড়িক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 9 দিনে প্রায় ৬,০০০ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। এমন অবস্থায় ১০,০০০ কোটি টাকা তারল্য সহায়তার আবেদন করে ব্যাংকটি। পর্যালোচনা শেষে রোববার দুপুরে ২৫০০ কোটি টাকা ধার হিসেবে তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে সোমবার থেকে আবারও লেনদেন স্বাভাবিক হবে বলে গ্রাহকদের আশ্বস্ত করেন ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি। আজকে যে আমরা টাকাটা নিয়েছি সেটা কোন কোন খাতে কোথায় আমরা খরচ করছি, কোথায় কিভাবে এগুলো উড্ডল হয়েছে, কোন ক্যাটাগরিতে উড্ডল হয়েছে, আমাদের আগামীকাল কি পরিমাণ টাকা লাগতে পারে, এই বিষয়গুলোই না। গ্রাহকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ আজকে যেরকম আমরা সেবা দিচ্ছি, আমাদের সেবার মান প্রতিনিয়ত আরো বাড়বে, কালকে তারা আরো বেটার সার্ভিস পাবে। বিকেলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে গভর্নর সার্বিক সহায়তার আশ্বাস দেন। প্রায় 3 ঘন্টা ধরে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এক প্রশ্নের জবাবে ইসলামী ব্যাংক জানায়, প্রতিদিনই ১২০০ কোটি টাকার মতো জমা ও সমপরিমাণ আমানত নগদায়ন করছেন গ্রাহকরা। অ্যারাউন্ড ১২০০ কোটির মতো আমাদের উড্ড হইতেছে গত 2 দিন ধরে। আমাদের ক্যাশ পেমেন্ট, ক্যাশ রিসিপ্ট এটা মোটামুটি কাছাকাছি থাকে। মূলত আমাদের আরটিজিএস, এনপিভিএস এর মাধ্যমে যে টাকাগুলো উড্ডল হয় ওইটাই আমাদের শর্টেজ হয়ে যায়। ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানত নিরাপদ রয়েছে উল্লেখ করে গভর্নর জানান, ভয়ের কোনো কারণ নেই। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা হবে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে দারুণ সব উদ্ভাবন, পানি দূষণ রোধ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, হোম সার্ভিস অ্যাপ, স্টার্ট আপ সহ নানা প্রজেক্টে বাস্তব সমস্যার সহজ সমাধান তৈরি করেছে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। রোববার রাজধানীর BAF শাহীন কলেজে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করে ঢাকা জেলা প্রশাসন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭টি দলের প্রজেক্ট ঘুরে দেখেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান সহ অতিথিরা। নীতি নির্ধারকরা জানান, প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার। পাশাপাশি কারিগরি শিক্ষায় জোর দেওয়া হচ্ছে বলেও জানান তারা। আমরা বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা করব,
আমরা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করব, আমরা কর্মদক্ষ মানব জাতি আমরা তৈরি করব। শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো বেশি সৃজনশীল করে তুলব, এমনভাবে গড়ে তুলব যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দক্ষ হয়, যোগ্য হয়, তাদের মাঝে সুনাগরিকের গুণগুলি গড়ে ওঠে। শিক্ষাকে আনন্দময় করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডাক্তার জুবাইদা রহমান। ষষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থীদের দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, পার্সোনাল স্কিলস ডেভেলপমেন্ট, পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে উপস্থাপন করা যেতে পারে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শিশুর কান্না থামাতে হাতে দেয়া খেলনা কতটা নিরাপদ? খেলনার রঙে থাকা সীসা মুখ হয়ে মিশছে শিশুর রক্তে, এমন ভয়াবহ তথ্য দিয়েছে গবেষণা সংস্থা এসডো। আইসিডিডিআরবির আরেক গবেষণা বলছে, দেশে 6 বছরের কম বয়সী প্রায় 3.5 কোটি শিশুর শরীরে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট। রঙিন খেলনায় মগ্ন শিশুরা, কেউ খেলছে, কেউ খেলনার অংশ মুখে দিচ্ছে, অথচ যে খেলনা আনন্দ দেওয়ার কথা সেটিই হয়ে উঠছে বিষের উৎস। খেলনার রঙে থাকা সীসা হাত গড়িয়ে মুখ হয়ে মিশছে শিশুর রক্তে। এই যে বিষাক্ত পদার্থগুলো যে দিচ্ছে, এগুলো সবাইকে জানানো দরকার। এসব খেলনা তো আমি ওদের সাথে খেলি, তো আমার তো ক্ষতি হতে পারে। তো বাচ্চারা এই যে মুখে নিচ্ছে, যতবার আমি নিষেধ করবো আরো বেশি মুখে নিবে। গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো বলছে, কিছু রঙে পাওয়া গেছে নিরাপদ সীমার চেয়ে 1000 গুণেরও বেশি সীসা, যা ব্যবহার হয় শিশুদের খেলনা ও গৃহস্থালী রঙে। দেশে 6 বছরের নিচে প্রায় 3.5 কোটি বেশি শিশুর রক্তে পাওয়া যাচ্ছে বিষাক্ত ধাতু সীসা, যার অন্যতম কারণ বাচ্চাদের এসব নিম্নমানের খেলনা। যেখানে আন্তর্জাতিক মানদণ্ড 90 ppm, সেখানে বেশ কিছু খেলনায় পাওয়া যাচ্ছে 1 লক্ষ ppm-এরও বেশি। গবেষণা সংস্থা এসডো বলছে, শুধু শিশুরাই নয়, ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী নারীরাও। জরিপে দেখা গেছে প্রায় 8% অন্তঃসত্ত্বা নারীর রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার ওপরে। সীসা আমাদের শিশু, আমাদের বয়স্ক, আমাদের গর্ভবতী নারী, তাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ক্ষতিগ্রস্তটার লেভেলটা এমন যে যেটা আসলে রিকভার করা যায় না। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2025 সালের জরিপ বলছে, দেশে 6 বছরের কম বয়সী শিশুর প্রায় 38% রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার উপরে। সংখ্যার হিসাবে যা প্রায় 3.5 কোটি শিশু। ইমিডিয়েটলি আমাদের হচ্ছে যে সীসা থেকে শিশুদের রক্ষা করতে হলে এক্সপোজার সোর্সগুলো বন্ধ করতে হবে, এর কোনো অল্টারনেটিভ আসলে আমাদের নাই। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সীসা দূষণের কারণে বাংলাদেশের শিশুদের প্রায় 2 কোটি আইকিউ পয়েন্ট হারিয়েছে। বাংলাদেশ সরকার অ্যানুয়ালি 6 থেকে 9% জিডিপি লসের শিকার হচ্ছে। তো এটা শুধুমাত্র যে একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস বা হেলথ ক্রাইসিস সেটা না, এটা কিন্তু একটা ওভারঅল দেশের যে জাতীয় যে উন্নয়ন সেখানেও কিন্তু ইম্প্যাক্ট ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের খেলনা ও পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং কঠোর নজরদারি ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। আজ ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। তবে রোববার কোনো চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, পাকিস্তান, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া আলোচনার অংশ হিসেবে ভার্চুয়াল বৈঠকে এই সমঝোতা চূড়ান্ত হতে পারে। এদিকে ইসরায়েল এই চুক্তির অংশ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। দাপুটে জয়ে নারী টি-20 বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। জুয়াইরিয়া ফিরদৌসের নৈপুণ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে 6 উইকেটে জয় পেয়েছে টাইগ্রেস। বার্মিংহামে টসে হেরে ফিল্ডিং নেমে শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিং করেন টাইগ্রেস বোলাররা। 50 রানের আগেই ডাচদের 3 টপ অর্ডার তুলে নেন তৃষ্ণা, মারুফা, রাবিয়া। পরে বাউইডলির 50-তে ম্যাচে ফিরে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত 8 উইকেট 139 রানের সংগ্রহ পায় ডাচরা। জবাবে ওপেনিংয়ে জুরাইরিয়া ও দিলারার 67 রানের জুটিতে ম্যাচ নিজের দিকে নিয়ে নেয় বাংলাদেশ। এদিনও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখেন অধিনায়ক জ্যোতি। পরে জুরাইরিয়ার 50-তে 5 বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
ইন্টারপোলের হুলিয়া নিয়ে লন্ডন থেকে উড়াল। দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ। দ্রুত দেশে ফেরাতে তৎপর সরকার। খুলনায় মসজিদে ঢুকে 2 ব্যবসায়ীকে গুলি, গুরুতর একজনকে আনা হলো ঢাকায়। চট্টগ্রামে মা মেয়েকে কুপিয়ে হত্যা, রক্তাক্ত 5 বছরের শিশু, অভিযুক্ত প্রতিবেশী পলাতক। এবং বিশ্বকাপে আলাদা মাঠে নামছে জয়ান্ট জার্মানি ও নেদারল্যান্ডস, প্রতিপক্ষ কুরাসাও ও জাপান। মেসির পর ইনজুরি কাটিয়ে অনুশীলনে এমি, আর্জেন্টিনা দলে স্বস্তি। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। আর আপনারা জানেন বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন, আর তাই দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। সঙ্গেই থাকুন সময়।